ভিওয়ার, আমি আনিসুর রহমান আনিস আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা জেনেছেন যে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক যাই বলি বা ইন্টারিম যাই বলি, এই সরকারের উপদেষ্টা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন একটু আগেই। এবং তার পদত্যাগটি হতে পারে, যেটা অনেকে মনে করছেন যে হতে পারে নাহিদ ইসলামের পদত্যাগ হয়তো মেটিকুলাস ডিজাইনের আরেকটি ছন্দ। এবং আজ 25শে ফেব্রুয়ারি দুপুরে উনি পদত্যাগ করেছেন এবং বিবিসির কাছে সেই তথ্যটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ইতিমধ্যে তার রেজিগনেশন পত্রটি পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। আমরা যদি একটু দেখি, এবং আপনারা হয়তো জেনেছেন যে 28 তারিখ কিন্তু একটি নতুন দল গঠনের যে প্রস্তাব রয়েছে, সেই নতুন দলে নাহিদ ইসলাম সম্ভবত প্রধান হতে যাচ্ছেন। এবং আমরা আরেকটা জিনিস হয়তো আপনারা জেনেছেন যে দলটির শীর্ষ পদে থাকছে মোট 6টি পদ, যার যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদসহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150 জন। দলের আত্মপ্রকাশের দিনে এই কমিটি ঘোষণা করা হতে পারে, যেটা সামনে শুক্রবার বা 28 ফেব্রুয়ারি। এবং এই পদত্যাগ নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, কিন্তু শেষ পর্যন্ত এই গুঞ্জনের অবসান হয়েছে, যেটা নতুন রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্যে তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টার পদ থেকে। এবং আপনারা হয়তো জেনেছেন যে গত 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত গত 6 মাসে বাংলাদেশে মোট 16টি রাজনৈতিক দল গড়ে উঠেছে। এর মধ্যে 11টি দল আত্মপ্রকাশ করেছে গত বছর, আর চলতি বছরের প্রথম 2 মাসে আরও 5টি দল গঠিত হয়েছে। তবে এসব দলের বেশিরভাগের লক্ষ্য এখনও স্পষ্ট নয়। কিছু দল এখনও কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করেনি। প্রশ্ন হচ্ছে যে, যেটা বলছেন বিশেষজ্ঞরা বা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে গত 6 মাসে মোট 12টি দল, আরেকটি দল হতে যাচ্ছে আগামী 28 তারিখে, সুতরাং মোট 13টি দল। তার মানে আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তম দল, বাংলাদেশ জাতীয়তাবাদী একটি বৃহত্তম দল, দীর্ঘ পুরনো দুটি দল, এবং জাতীয় পার্টি আর ছোটোখাটো কিছু দল রয়েছে যেগুলি আমরা মেনশন নাই করলাম। নতুন একটি দল গঠন করে নির্বাচনের দিকে এগোনো, আসলে আমরা যদি মনে করি, অনেকে মনে করছেন যে মেটিকুলাসলি ডিজাইনের আরেকটা ছন্দ হতে পারে, এটা হয়তো অ্যানাদার রিদম অফ মেটিকুলাসলি ওয়েল ডিজাইনড, যেটা হয়েছে এবং যেটা সবাই জেনেছেন। আমরা মনে করি, এবং অনেকে মনে করছেন, বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই নতুন দল গঠন করে যেটা প্ল্যানটা হচ্ছে, যেটা যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু প্রায় সারা বাংলাদেশের 40% ভোটার, যেটা যেসব জরিপে এসছে, প্লাস বিএনপি প্রায় এমনই 38% ভোটার বিএনপি মুখী এবং আওয়ামী লীগ মুখী। এবার এরপরে ছোটো ছোটো দলগুলি আছে। আমরা যেটা দেখা যাচ্ছে যে, আপনারা হয়তো দেখেছেন প্রতি মাসে যেখানে 350 মানুষ মারা যাচ্ছে, কালকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ডেভিল হান্টের নামে যে গ্রেফতার করা হয়েছে, প্লাস গতকালকে থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সামরিক চৌকি বসানো হয়েছে। তার মানে তারা শেষ পর্যন্ত বুঝেছেন যে দেশের অবস্থা বেশি ভালো না। এবং কালকে দেখলাম যে একটা মোটরবাইক ড্রাইভারকে পিঠে ছুরি মারা হচ্ছে। কালকে দেখলাম কুষ্টিয়াতে 3টি হত্যাকাণ্ড। প্রতিদিনেই কিন্তু ফাঁসি, হত্যাকাণ্ড, মৃত্যু, রোগ কাটা, হাত কাটা, গলা কাটা, এগুলি ভেসে উঠছেই। এবং আর প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি যে জনগণকে নিগ্রহ, তারপর তাদেরকে যে হতাশার মধ্যে আছেন জনগণ। তাছাড়া গত 6 মাসে আমরা যদি হিসাব করি, গতকালকে দেখলাম নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মানে বর্তমানে যারা আছেন তারা কিন্তু গত 6 মাসে 6 বা 6 আনা, যদি বলি 6 আনাও কোনো কিছু করতে পারেনি। 2 মাসে জানুয়ারির প্রথম সপ্তাহে যেখানে হাজার হাজার কোটি কোটি বই দেওয়া হয় ছাত্রদের মাঝে, আমি গতকাল 15টি স্কুলের প্রধানের সাথে আলাপ করলাম, দেখলাম যে 15টির মধ্যে 13টিতেই তারা বই পাননি, এবং পুরোপুরি তো পানিনি, 1-2টি করে বই পেয়েছেন। তার মানে আগামী প্রজন্ম, আমরা যদি বলি 1971 সালের 16 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশের বিবেক ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে অন্যরকম আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য একটি চক্র কাজ করছে। আপনারা দেখেছেন যে জামাতে ইসলামী নামে একটি দল, তারা কিন্তু বিভিন্ন এলাকায় তাদের অলরেডি নমিনেশন, ক্যান্ডিডেট কে হবে তাদের নমিনেশন দিয়ে ফেলেছে। তার মানে 16টি নতুন রাজনৈতিক দলগুলি, তারপরে এখন আরেকটি রাজনৈতিক দল হচ্ছে। আমি বুঝি না যে আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলকে বা জাতীয় পার্টি, তাদেরকে বাদ দিয়ে তারা যদি এমন একটা প্ল্যান করে যে জামাত থাকবে প্রধান দল, তারপর ছোটোখাটো দল কয়েকটি বিরোধী দল থাকবে, তারপর তাদেরকে নিয়ে একটি অন্য রকমের
জঙ্গিবাদী গোষ্ঠীকে সাথে নিয়ে, উগ্রপন্থী গোষ্ঠীকে সাথে নিয়ে নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, দেশের 12টা অলরেডি বেজে গেছে। প্রতি সপ্তাহে, প্রতি মাসে কিন্তু 350 মতো মানুষ মারা যাচ্ছে বিভিন্নভাবে। তারপর এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, মব জাস্টিসের নামে বিভিন্ন রকম, তারপর বিভিন্ন ইউনিভার্সিটিতে। এবং এখন আমরা যদি বলি $29 মিলিয়ন যে এসেছিল ইউএস থেকে, ওই 29 মিলিয়নের সাথে আমরা দেখেছি দুজন উপদেষ্টার নাম জড়িয়েছে, যেখানে আদিলুর রহমান এবং আরেকজন সৈয়দ রিজওয়ানা, এবং তারা দুজনেই কিন্তু দুটি বড় এনজিওর। এখন আবার সরকারের পক্ষ থেকে বলছেন যে সরকারি থ্রোতে টাকাগুলি আসেনি। টাকাগুলি এসেছে এবং এই টাকাগুলি কিন্তু খরচ হয়েছে সরকার পতনের নামে। হাজার হাজার ইউনিভার্সিটির ছাত্রদেরকে ডোনেট করা হয়েছে, ফান্ডিং করা হয়েছে। অথবা তারা বলে দেখ, এই দুইজন যাদের নামে এসছে তারা বলুক যে এই টাকাগুলি কোথায় গিয়েছে, কেন এসছে, কীভাবে এসছে এবং কী কাজে ব্যয় হয়েছে। আমরা বিভিন্ন এনজিওগুলির, আমার মনে হয় যে ভবিষ্যতে সরকারে যেই আসেন, যতগুলি এনজিও আছে বিদেশি দাতা, বিদেশি দানের উপর যারা নির্ভর করেন, তারা এই টাকাগুলি কোথায় খরচ করেন। এবং আমরা দেখছি যে এখন সুশীলরা কিন্তু কথা বলছেন না। এখন সুশীলরা কথা বললে এই নতুন নব্য সুশীলরা, যে আমাদের নাতির বয়সের সুশীলরা, বলবে যে আপনারা বুঝবেন না। তার মানে আমি দেখলাম এই উপদেশটা যিনি পদত্যাগ করেছেন, ওনার বয়স 26 বছর, 25 বছর হবে, 25 + 26 বছর হবে। আমি বলছি না উনি জানেন না, উনি ভালো বোঝেন। তারপর আরও কয়েকজন উপদেষ্টা আছেন যারা বিভিন্ন ধরনের কথা বলছেন, যেটা আসলে রাজনৈতিক বিশ্লেষকরা এবং দীর্ঘ ডেকেড যারা রাজনীতি করে এসছেন, দেশ নিয়ে গবেষণা করছেন, আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা নিয়ে আসছেন, তাদের মুখে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে। আমরা উই ডু রেসপেক্ট টু দেম দ্যাট হু আর ডুইং বেটার ফর দ্য কান্ট্রি, হু উইল বি এবল টু ডু বেটার ফর দ্য কান্ট্রি। আমরা তাদেরকে, তাদের অপিনিয়ন, তাদের যে কন্ট্রিবিউশন, অফকোর্স উই মাস্ট রেসপেক্ট দেম। বাট যদি দেখা যায় যে আমার বাবাকে আমি বলে দিলাম যে আপনি বুঝবেন না, আমার দাদাকে বলে দিলাম যে আপনি বুঝবেন না, আর সেই বুঝবে, আর সে তার বোঝার শেষ হচ্ছে যে প্রতি মাসে 350 মতো মানুষ মারা যাচ্ছে, মব জাস্টিসের শিকার হচ্ছে, হাত কাটা হচ্ছে, রোগ কাটা হচ্ছে, মানে ফাঁসিতে হত্যা করে ফাঁসিতে রশিতে লটকিয়ে রাখা, ঝুলিয়ে রাখা হচ্ছে রাস্তার মধ্যে। বিওর, আমরা মনে করি আপনারাই বিচার করবেন আগামীতে কে আসবে। আমার মনে হয় যে দেশটার ভালো হোক, ভালো করুক, যারাই ভালো করবে তাদের জন্য আমরা আমাদের সহানুভূতি থাকবে, সাপোর্ট থাকবে। কিন্তু ক্ষমতার নামে, সরকার গঠনের নামে, নির্বাচনের নামে, প্রহসন, তারপর এক তো সাংবিধানিকভাবে এরা অসাংবিধানিক, কারণ 3 মাস পের হয়ে 6 মাস, 3 মাস পেরিয়ে 6 মাস, তারপর 9 মাস। এখন ইন্টারিম না কেয়ারটেকার, জনগণকে বুঝান আপনারা যে আপনারা কোন পর্যায়ে আছেন, কীভাবে আছেন, এবং আপনাদের সব কার্যক্রমগুলি কিন্তু পরবর্তী সংসদে অথরাইজ হতে হবে, না হলে কিন্তু হবে না। প্রথম বললেন কোটা, তারপর বললেন সরকার পতন, তারপর বললেন, এখন বলছেন যে সংবিধান প্রণয়ন, সংবিধান লেখন, সংবিধান সংশোধন। আরে বাবা, একটা সীমা থাকা দরকার। এ নিয়ে আমরা দেখব বাংলাদেশের জনগণ কোন দিকে যান এবং কার কথা শোনেন, কাদের সাথে বলেন। জনগণের কিন্তু সক্রিয় চিন্তা চেতনা রয়েছে, প্রত্যেকটা মানুষেরই বিবেক আছে। যিনি গ্রামের কৃষক, রিক্সা চালক, তাদেরও বিবেক আছে। আমরা যদি 100 জন রিক্সা চালকের কথা শুনি, 100 জন কৃষকের কথা শুনি, তাহলে আমরা বুঝবো যে দেশ কেমন আছে। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।